মেজর দেলোয়ারের কথা কিন্তু সবসময় বাসি হলেই ফলে। 5 বছর আগের কথাগুলা কিন্তু প্রতিটা, আপনিও সাক্ষী, সব কথা ফলেছে। যেভাবে বলেছি প্রতিটা কথা প্রতি, আমি নিজে কোনো গণক না, সহজ একটা আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধিতে যতটুকু বুঝেছি 2 2 4 মিলিয়ে তা বলেছি এবং তাই হয়েছে, এখনো তাই বলছি। बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर। ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा, हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा। अब मोहम्मद यूनुस ये सब चीजों को समझो, वरना अगर ये कब्जा कर लिए तो कहानी खत्म हो जाएगा। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাবধান, টার্গেট বাংলাদেশ, পাকিস্তান শুধু বাহানা। গুরুত্বপূর্ণ তথ্য আছে, মেজর দেলোয়ার এবং পিনাক্ষী দাদা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বুঝে যাও, শুনেন। বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে। এবং আবারও বলছি, ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী, যারা পাকিস্তানের গুণগান গাইছে, যারা গাইছে বাংলাদেশের গুণগান, তাদেরকে বলে রাখছি, বজরং দল থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি, আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো, এই ভারত মাতাকে তোমরা ছাড়ো, হাতে অস্ত্র তুলে রাখুন। পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে। অথবা ওই গদি মিডিয়ারে রংপুর হারসি টাঙ্গাং কাইটা নেওয়ার গল্প শুনে ডরায়। बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर। ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा, हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा। अब मोहम्मद यूनुस ये सब चीजों को समझो, वरना अगर ये कब्जा कर लिए तो कहानी खत्म हो जाएगा। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। মালদ্বীপে কি হোগাসাইটা মুইজু ক্ষমতা এসেছিল? নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোগাসাইটা ক্ষমতা এসেছিল? শ্রীলঙ্কায় কি অনুরা কুমার দেশনায়কা ইন্ডিয়া তেলায় তেলায় ক্ষমতা এসেছে? এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়া যদি ক্ষমতা আসতে পারে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কেন? প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া চাটার জন্য উন্মুখ হয়ে থাকে কেন? তাইলে যারা মনে করে ইন্ডিয়ার চাটলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না, রাজনীতি করেন না, বাংলাদেশে ভোটে দাঁড়ায়েন না। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির 1 নাম্বার প্রতিশ্রুতি না হবে, তাদের ভোটের ক্যাম্পেইন শুনবেন না, ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না। এই ইন্ডিয়া সিপিবি রে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে। যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবির দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ, বিবরণ, ব্যাখ্যা এবং বিবৃতি। যখন গণ অভ্যুত্থান বিপ্লব চলছিল তখন পুরা জুলাই মাস এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে। আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে। এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন? 28 জানুয়ারি 2025-এ। আর সেইটা পইরা মুগ্ধ হইয়া অসল মালদের নিয়া স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে, ঝাঁপায় পড়েছে তাদের দিকে। পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য, তখন নিপীড়নকারীদের দোসর এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির। 2018 সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে, নিন্দা এবং কুৎসা ডাটাইছে এই আকাশ, দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান। সিপিবির মধ্যে ফ্যাসিস্ট বিরোধীদের এরা ট্যাগ দিত A to Z ঐক্যপন্থী হিসাবে। খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায়, এই অভিযোগ তুলা সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা হইতো। আর এখন এই এম আকাশ সাইছে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপি তাত্ত্বিক হিসাবে। এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে, এদের সেই সিগন্যাল দিচ্ছে ইন্ডিয়ারা। সাথে নেমে পড়ছে এজেন্টগুলা। লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন। তখন গ্রেপ্তার হওয়া 6 ছাত্র নেতাকে বিপদগামী গেলে ঘোষণা দেয় সিপিবি এম আকাশ। সংগ্রামরতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পুরতে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ পন্থী নেতারা।
কতটা নিষ্ঠুর নির্মম বাটপার হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লেলাই দিতে পারে। ফ্যাসিস্টদের এই সহযোগী সিপিবির নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনয়া খুনি হাসিনার পলায়নের 9 মাসের কম সময়ের মধ্যে স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করে রাজনীতির ময়দানে আশ্রয় নিবে, আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে। আর বিএনপি গণবিরোধী এই সমস্ত পসামেলের ভাগারে পরিণত হইতে চাইতেছে। ইন্ডিয়ার পরামর্শে সোজা পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবেই মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো। এই এম আকাশ কয়দিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না, দেখেন কি খাতির এই এম আকাশের। তাহের ভাইয়ের সাথেও বসিছে একই টেবিলে, তুই নাকি কমিউনিস্ট, তো দুর্বৃত্ত আওয়ামী অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক রে আকাশের বাচ্চা, উই তো তোর শ্রেণী শত্রু। দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে। সিপিবি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন, বুঝেছাও? এই জন্যে। এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ। সন্তোষ শর্মা পার রয়ের এজেন্ট, এর প্রথম মিটিং এ আনছে বিএনপি। দেখেন শুভেচ্ছা বাংলাদেশ ফুটবল পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা। সন্তোষ শর্মা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি ভাগ্যবান, আমি যখন বক্তব্য রাখতে উঠছি তখন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে আমি কৃতজ্ঞতা। তারেক রহমানের উপস্থিত আছে। এখন কবেন তারেক রহমান লন্ডনে থাকেন, চিনেন না? একবার না একাধিকবার সন্তোষ শর্মাকে তারেক রহমানের মিটিং এ ছিল। এই দেখেন, আবার দেখেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পুনর্জীবন পরিষদের লক্ষ লক্ষ নেতাকর্মীর পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই। কালবেলার প্রকাশক এখন কে জানেন? কালবেলার প্রকাশক এখন বিএনপি। নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস, এই কালবেলার প্রকাশক এখন সে। সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী, এখন রয়ের এজেন্ট হয় বিএনপির কর্মচারী। বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই, তাইলে হবে উল্টা বিএনপি মূর্খসোদা সাপোর্টার গুলো বলে আমি নাকি রয়ের এজেন্ট। সন্তোষ শর্মা না, এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মতো আলেম পেটাবে। হারুন ইজাহার রেডি হন, আবারও আপনারে ধরবে। এম আকাশ কইছে না, বিএনপি এবং বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এই বিএনপি কি জিয়ার বিএনপি? এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি? এই বিএনপিকে কি আপনারা ক্ষমতায় দেখতে চান? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলেজে উঠিছে, তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি। আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখেন আমি আঙুল দিতেছি। দেশের স্থিতিশীলতা চাই না, আমি মবস্টার, দেশকে অশান্ত রাখতে চাই, যেন ইন্ডিয়ার সুবিধা হয়। এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন। এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন? দেখেন নাই। মানে এটা বিএনপিরও কথা, আকাশ মিছা কথা বলে নাই। এরপরে সন্তোষ শর্মাকে স্টেজে আনলোকে জামাত। দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে, এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায়? এইসব কথা যখন আমি বলি, বিএনপি জামাতের উভয় দলের কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে? জামাত কয় তুই কি মজলিসে শুরার সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে? তার মানে এরা আম জনতার কথা শুনবে না, আপনার আমার কথা শুনবে না। এরা কেমন স্বৈরাচার হবে বুঝা দেখেন। যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক, তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে। মাথায় রেখেন। তাহলে হাসিনা কি খারাপ ছিল? হাসিনা যা ভালো মনে করতো তাই করতো, আর বলতো আমার অপরাধটা কি? দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। এই জন্যই বলি কিছুই বদলাবে না, যা ছিল আগের মতো তাই থাকবে। আর একটা বিএনপি শাসন পাবো, ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে। এইরকম গুমখুন শুরু হবে। একইভাবে সিপি গ্যাংয়ের মতো ঝাঁপায় পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে। ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন। জনগণ দেশ ওদের মাথায় নাই, ওদের মাথায় আছে ক্ষমতা। কেমনে ক্ষমতায় যাবে? আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ একই সাথে প্রগতিশীল হবে, একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়ের এজেন্ট বলবে অথবা মালাউন বলবে, কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি। আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না, তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে। লিখে রাখেন, মিলাই নেন। প্রফেসর ইউনূস যেটি পাবেন ধৈর্য করবেন, স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলাই যায় না। আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাবো, সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা। যতদিন পারেন থাকেন স্যার।
আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না, আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে, পারলে জনতারের সাথে নিয়ে দিবেন দাবরানি। আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার, সেটা শুনবে না তারা। বিএনপির নেতাদের দেখা হইলে কইবেন পিনাকি দাদা যে ফর্মুলা দিছিল, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান, আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, এরা কেন মানতেছেন না? আমার খালি ডর প্রফেসর ইউনূস বিরক্ত হয়ে চলে যায় কিনা ক্ষমতা স্যার। এটা শুনেন কি করছে প্রফেসর ইউনূসের ক্ষমতা সম্পর্কে। এই 8-9 মাসে মানুষে ভালো খায়, মানুষে ভালো চলে, মানুষের পকেটে টাকা ওঠায়, কোনো চুরি হয় না, ডাকাতি হয় না। আঙ্গ হারে দরকার, আঙ্গ খালা দেওয়া দরকার নাই, ঠেকা চিনাও দরকার নাই। হ্যাঁ, যত গালানে থাকবো তত মানুষে ভালো থাকবো। শুনেছেন তো? এখন ডিসেম্বরে নির্বাচন হবে, বিএনপি এমপি নমিনেশন বেচবে, মেলা বাণিজ্য হবে, তারপর টাকা টুকা ছড়াই ইলেকশন করবে, সরকার গঠন করবে, বিরোধী দল হবে আওয়ামী লীগ, আর ছাগলের 3 নম্বর বাচ্চা হবে জামাত। তারপরে হারুন ইজাহারদেরকে আবার ধরা হবে, সন্তোষ শর্মা ইন্টারোগেশনে হাজির থাকবে। আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ। এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল, আজ তারাই ভারতের দাসত্বের ঘুঁটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে। বিএনপি, জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে। ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা, বিকায় দিছে দেশের স্বপ্ন। কিন্তু বাংলাদেশ মাথা নত করার জন্য জন্মায়নি। এই মাটি, এই মানুষ বর্ষার বজ্রবিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা। বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে, কোন ভারতের পদলেহনকারী এদেশের শাসন করবে না। কোন ভণ্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের রুখতে পারবে না। আমরা ঘুমন্ত না, আমরা কেবল ঝড়ের অপেক্ষায়। আমরা বিজয়ের জন্য আগায় চলছি, বজ্রকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক, ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক, ইনকিলাব জিন্দাবাদ। মেজর দেলোয়ারের কথা কিন্তু সবসময় বাসি হলেই ফলে। 5 বছর আগের কথাগুলা কিন্তু প্রতিটা, আপনিও সাক্ষী, সব কথা ফলেছে। যেভাবে বলেছি প্রতিটা কথা প্রতি, আমি নিজে কোনো গণক না, সহজ একটা আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধিতে যতটুকু বুঝেছি 2 দুগুণে 4 মিলিয়ে তা বলেছি এবং তাই হয়েছে, এখনো তাই বলছি। আর বারবার ওয়ার্নিং দিচ্ছি, আমি প্রফেসর ইউনূসকে আবার সতর্ক করছি, এই সমস্ত ষড়যন্ত্রকারী এবং মির্জাফরের দেশ হচ্ছে বাংলাদেশ। সেখানে নিজের দেশের ঘরের শত্রু যখন বিভীষণ হয়, তখন তো আর বাইরের শত্রু দরকার নাই। ঘরের শত্রু যখন আমাদের বাহিনী প্রধানরা হয়, আমাদের কি বলে জেনারেলরা হয়, পুলিশের প্রধানরা হয়, রাজনীতিবিদ, বুড়া বুড়া রাজনীতিবিদরা হয় দেশের শত্রু, তখন তো আর ভারতকে প্রয়োজন নাই দেশ ধ্বংস করার জন্য। তো এইরকম একই কাহিনীর জন্য কানাডা, যুক্তরাষ্ট্র, ভারতীয় এমবেসি থেকে সমস্ত রয়ের কুকর্ম, কারণ রয়ের সদস্য মানেই হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে ভারতীয় প্রশিক্ষিত জঙ্গি, তাদের দেশ থেকে ওই জঙ্গিদেরকে বের করে দিয়েছে। সুতরাং কেন এখনো প্রফেসর ইউনূস উনি বুঝতে চাচ্ছে না, উনি না হয় বুঝলাম যে উনি গোয়ার, উনি সবার কথা শুনতে চান না, উনার যেই উপদেশটা আশেপাশে বসে আছে ওনার উপদেশটা কি অন্ধ বধির? কানে শোনে না? ওনারা কি চোখে দেখে না? এই যে বারবার চিৎকার করে বলছি, আমি জেনারেল হাফিজের কাছে পাঠিয়েছি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সামরিক উপদেষ্টা জেনারেল হাফিজ, উনাকে আমি বলেছি, ওনাকে পাঠিয়েছি, আপনারা কি করছেন? আপনারা রাজেশ কুমার অগ্নিহোত্রীকে বের করছেন না কেন? আমি বুঝলাম না। আমি এখন জনতার সামনে আমি এদের কি, আরে জেনারেল সাহেবদেরকে কাজ না হলে একটা মেজর সাহেবকে বসায় দেন, আমরা এগুলো করে দেখাই দিব। আমার কোনো শখ নাই এইসব জায়গায় বসার। একদম ডান্না মেরে সোজা বাংলাদেশ সোজা করে ছেড়ে দিব। এই অগ্নিহোত্রী সব লাঠি দিয়ে বাংলাদেশ থেকে বের করা হবে। বুঝতে পারছে না যে এই দেশকে এবং প্রফেসর ইউনূস সরকারকে ডিস্টাবিলাইজ করার জন্য আভ্যন্তরীণ মির্জাফরদেরকে ব্যবহার করে এরা যে এই যে মূল হেডগুলা, সাপের মাথাগুলা, পদ্মগোকরার মাথা, রাজেশ অগ্নিহোত্রী, সন্তোষ শর্মা, এরা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার প্রাপ্ত উনি কি আমার এই সহজ কথাটা বুঝতে পারছেন না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস ইজ প্রবলেম। এই সরকারের এইসব উপদেষ্টাদের সমস্যাটা কোথায়? কারণ এই প্রফেসর ইউনূস বুঝতে পারছে না যে
তাকে ডিস্টেবিলাইজ করার জন্য এই সন্তোষ শর্মা এবং অগ্নিহোত্রীরা দিনরাত কাজ করে যাচ্ছে। এই জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল আকবর শেখ হাসিনার ডান হাত, ভারতের একদম রয়ের পা চাটা পশু। এই পশু যতদিন বাংলাদেশে ছিল আমার কাছে একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতো, কখন সেনানিবাসে বসে সে মিটিং করতো, কখন সে গুলশানের কোন হোটেলে বসে মিটিং করতো, আমি সরাসরি খবর পেয়ে যেতাম। আমি সেটা বলতে পারবো না কিভাবে খবর পেতাম। একইভাবে এই এই সন্তোষ শর্মা আর রাজেশ অগ্নিহোত্রী যখনই তারা একসাথে মিটিং এ বসে আমার কাছে আল্লাহর রহমতে খবর চলে আসে। সেটা আমি সোর্স ডিসক্লোজ করব না। আমাদেরকে বুঝতে হবে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনটা আর একটা আভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনটা, আর কোন আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে আভ্যন্তরীণ ষড়যন্ত্রের সম্পর্ক আছে। যেমন সন্তোষ শর্মা হচ্ছে আভ্যন্তরীণ সম্পর্ক, কিন্তু তার সাথে আবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্পর্ক আছে। সন্তোষ শর্মা হচ্ছে ডক্টর ইউনূস সরকার এবং বাংলাদেশের ভিতরে একটা ক্যান্সার। প্রফেসর ইউনূস যদি এই ক্যান্সারকে কেটে না ফেলে, রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে যদি কেটে না ফেলে, তাহলে কিন্তু এই ক্যান্সার ছড়াবে। এই ক্যান্সারটা ছড়াতে ছড়াতে কিন্তু মোদির আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্যান্সারের সাথে মিলে যাবে। মিলে গেলে কিন্তু মনে রাখতে হবে এই ক্যান্সার কিন্তু আর সারানো যাবে না। বাংলাদেশ কিন্তু এই ফিরে পাওয়া হাজার হাজার রক্তের মাধ্যমে ফিরে পাওয়া স্বাধীনতা কিন্তু আবার হারাবে। আপনি সন্তোষ শর্মাকে আর রাজেশ অগ্নিহোত্রীকে যে পাকিস্তান লাথি মেরে বের করেছে, সে একইভাবে পাকিস্তানে ইন্ডিয়ান এম্বাসিতে একটা পদ দখল করে এখানে সমস্ত কুকর্ম করছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেখান থেকে পাকিস্তান 2016 সালে রাজেশ অগ্নিহোত্রীকে বের করে দেওয়ার পরে শয়তানের, আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের পরিকল্পনা সবসময় দুর্বল। ভারত না সবসময় লেজে গুবরে করে ফেলে। এইসব যখন একটা ঘটে, যখনই তার নিজের দেশেই মানুষ বুঝে ফেলে যে একটা ফলস ফ্ল্যাগ, এটা একটা মিথ্যা, ভারতের মোদী সরকারের করা একটা জঙ্গি নাটক, তখন করে কি যে বাংলাদেশি গ্রেপ্তার, এই দিক সেদিক হাতে ডানায় বামে কি বলে এটাকে করার চেষ্টা করে, দৃষ্টি নজর ঘোরানোর চেষ্টা করে, মানে এগুলো তার লাভ হয় না। এগুলো তার লাভ হয় না। যত বেশি এগুলো করবে তত বেশি চোরাবালিতে এরা ডুববে। আমি অনেকের কথা শুনি যাদের ভিতরে হিন্দু হলেও মনুষ্যত্ববোধ আছে। আবার একই কথা বুঝতে হবে, আমরা এই যে হিন্দু হিন্দু মুসলমান করে, কিন্তু এইগুলো হচ্ছে টিপিক্যাল ওই যে এইগুলো হচ্ছে এই বাংলাদেশের, ভারতের এবং এই নোংরা রাজনীতিবিদরা এই যে হিন্দু মুসলমান রাজনীতি করেই কিন্তু এত বছর খেয়েছে, শোষণ করেছে। আর ব্রিটিশরা শোষণ করেছে ডিভাইডেড রুল, ওই একই জিনিস, হিন্দু আর মুসলমান ভাগাভাগি করে। এবং তারা এমন ভাবে পাকিস্তান আর ভারতকে ভাগ করে গেছে, ম্যাপকে এবং বাংলাদেশকে চিপার মধ্যে ফেলে, যে এরা যেমন ভারত এবং পাকিস্তান সারা জীবন মারামারি করতেই থাকে। তো ওই যে ধর্মের খেলাটা কিন্তু ওই ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে, ওই শিক্ষা কিন্তু এখনো চলছে। এই যে এই ভারতে মোদি মুসলমানদের হত্যা করার ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি দখল করে নিচ্ছে, এইগুলা থেকে দৃষ্টি সরানোর জন্য কিন্তু কাশ্মীরে একটা জঙ্গি নাটক করলো। এগুলো হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমি কিন্তু সাথে সাথে আমার টুইটারে ইংরেজিতে আমি পোস্ট করেছি। কিসের জন্য? এই জিনিসগুলো বাংলাদেশকে বুঝতে হবে। বাংলাদেশের ওই যে মোটা মাথার তথাকথিত যারা বক্তারা আছে, বিভিন্ন মাত্রায় এসে বড় বড় নাড়াচাড়া দিয়ে বসে, অনেক চিন্তাশীল ব্যক্তি হয়ে গেছে, তারা জ্ঞানের ভান্ডার নিয়ে বসছে, মানে এক মিনিট কথা বলার শোনার ধৈর্য হয় না। এরা বিশ্লেষণ করতে পারে না। আরে বাংলায় বক 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 না করে আপনারা যখন কাশ্মীর নিয়ে কথা বলবেন, বাংলাদেশের ভিতরে কাশ্মীর নিয়ে 10 ঘন্টা আলোচনা করেও লাভ নেই। আপনাকে আন্তর্জাতিক মহলে ইংরেজিতে সেই আলোচনাগুলা তুলে ধরতে হবে, ভারতের ষড়যন্ত্রগুলা তুলে ধরতে হবে আন্তর্জাতিক মহলে। যে একটা কথা আছে না, ছোটবেলা থেকে শুনেছি যে গাইতে গাইতে গাইন, বুনতে বুনতে বাইন, মানে একটা জিনিস বলতে বলতে আবার একটা কথা আছে, পুরনো প্রবাদ বাক্য, যে 10 মিলে ভগবান ভূত। মানে যখন 10 জন মিলে একটা ভগবানকে ভূত ডাকতে থাকে, একসময় সবাই বোধহয় মনে করে আসলে বোধহয় এটা ভূত। একইভাবে
ভারত যখন ক্রমাগত এইসব জঙ্গি নাটক করে যাবে, মিথ্যা অজুহাতে মুসলমানদের উপর অত্যাচার করে যাবে, হত্যা করে যাবে, আর আমরা বাংলাদেশে টক শো এর মাঝখানে চিন্তাবিদ, আরে বাপরা, ডক্টর উমুক উমুক সুমুক, একদম উল্টে ফেলছে জ্ঞানের মাত্রা। আরে বকওয়াস, বাংলাদেশে বসে বাংলায় বক্তৃতা মেরে লাভ আছে? আমি যখনই শুনেছি কাশ্মীরে এটা হয়েছে, সাথে সাথেই ব্যাখ্যা করে আমি টুইটারে মুহূর্তের মাঝখানে আমি পোস্ট করেছি আমার অ্যাকাউন্টে, কারণ আমার অ্যাকাউন্টে অনেক বিদেশি, অনেক আন্তর্জাতিক মহলের লোক আমাকে ফলো করে। কারণ যখন আমি ভারতে এই ব্যাপারে আমি একটা কথা বলবো, তাদেরও একটু চিন্তা দিবে, তাদেরও একটা চিন্তার উদ্রেক হবে যে কি হচ্ছে আসলে ভারতে। আমি সেই যেরকম বলেছে হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল, আমাদেরকে দেখতে হবে সমস্ত বাংলাদেশি। এই যখনই আমরা একটা ভুল করি, ওই যে পাহাড়ির ব্যাপারে বাংলাদেশি শত্রুরা যারা দেশ বিরোধী, তারা কিন্তু সবসময় তারা কিন্তু আদিবাসীর নাম বলার চেষ্টা করে। এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশে আদিবাসী বলতে কিছু নেই, এরা হচ্ছে পাহাড়ি এবং সবাই বাংলাদেশি। একইভাবে আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আলাদা করার দরকার নেই। কিসের মাইনরিটি, কিসের মেজরিটি? যখন আমরা সারাক্ষণ মাইনরিটি মেজরিটি, সারাক্ষণ যখন আমরা মাইনরিটি জপতে থাকবো, এই বাংলাদেশ থেকে এই মাইনরিটির নোংরা রাজনীতি কখনো যাবে না। আমাদেরকে সবাইকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যেই গণতন্ত্রে যার যার ধর্ম তার কিন্তু সকল জনগণের, সবাই বাংলাদেশি সকল জনগণের কি বলে এটাকে, নাগরিক ক্ষমতা, অধিকার সব এক হবে। সে হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। যতক্ষণ আমরা এই যে শব্দগুলা, এত বছর কিন্তু 54 বছর স্বাধীনতার আগের থেকে কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার পরিকল্পনা করেছে। আমি আমার আগের লাইভেও ব্যাখ্যা করেছি, এত কথা হবে না, অনুষ্ঠান লম্বা হয়ে যাবে, আমি শর্টকাট করছি। এই যে স্বাধীনতার পর থেকেই রয়ের আবিষ্কার করা একটা শব্দ চেতনা, এই চেতনা বিক্রি করে কিন্তু 54টা বছর বাংলাদেশিদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে। এখন এই যে মাইনরিটি, সংখ্যালঘু শব্দ, আরে সংখ্যালঘু যতবার আমরা যোগ্য ততদিন এই সংখ্যালঘু শব্দটা জীবিত থাকবে চেতনার মতো। আর সংখ্যালঘু শব্দটা ব্যবহার করে এই সন্তোষ শর্মার লোকরা পত্রিকার হেডলাইন দিবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কেন? একটা হিন্দুর উপর একটা অত্যাচার হওয়া, তার জন্য আইনত বিচার হওয়ার কিন্তু বাংলাদেশে আইন আছে, যেটা একইভাবে প্রযোজ্য যদি একটা মুসলমানের উপরে সেই অন্যায়টা হয়। কেন আমি সেটা হিন্দুদের উপর আলাদা করে দেখব? কেন আমি সেই অন্যায়টা একটা বাংলাদেশের উপর অন্যায় হিসেবে দেখব না? আমাদের কিন্তু এই ভুল ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমি এই জন্য বলছি, আজকাল দেখছি বাংলাদেশে এখন চিন্তাবিদ কম কিন্তু বক্তা বেশি, যার ফলে শোনার কেউ নেই। এত বেশি বক্তা, এই কথাগুলো খুলে বলার কেউ নাই। তো আমি এই জন্য বলছি, বাংলাদেশিদের কাছে অনুরোধ করছি, আপনারা এই সংখ্যালঘু শব্দটা একদম ডিকশনারি থেকে, এগুলো হচ্ছে চেতনার মতো শব্দ, তুলে দেন। কোনো সংখ্যালঘু শব্দ ব্যবহার করবেন না, সবাই বাংলাদেশি। একটা হিন্দুর উপরে একটা অন্যায় হওয়া যেই পরিমাণ আইনগত দৃষ্টিতে যেই পরিমাণ অপরাধ, একটা মুসলমান বা খ্রিস্টানের উপরে, বৌদ্ধের উপরে অপরাধ হয় সেই সম পরিমাণ অপরাধ আইনগতভাবে, এবং একইভাবে তারা বিচার পাওয়ার যোগ্য। সেখানে সংখ্যালঘু যতদিন আমরা জপে যাব, ততদিন সন্তোষ শর্মারা আর ওই চিন্ময়েরা সুযোগ পাবে এগুলো নিয়ে রাজনীতি করার, আর ভারতও ডুগডুগি বাজাবে এটা নিয়ে। এই যে কাশ্মীরে বিভিন্ন রাজ্যে মুসলমানদেরকে হত্যা করছে ভারতরা, কাশ্মীরে ভারতীয়দের চিরাচরিত নোংরা চরিত্র, তারা একটা ফলস ফ্ল্যাগ, একটা মিথ্যা, যেটা 16 বছর হাসিনাকে দিয়ে ভারত এবং হাসিনারা একটা ওই স্টেজ করেছে, সমস্ত কিছু হলি আর্টিজান থেকে আরম্ভ করে যত জঙ্গি নাটক, সমস্ত কিছু কিন্তু ভারতের প্রশিক্ষিত, তাদের পরিচালনায়, তাদের স্ক্রিপ্ট হয়েছে। কাশ্মীরও তাই হয়েছে। চলছে পাকিস্তান, ডু নট আন্ডারমাইন পাকিস্তান। আমি যেটা বলছি যে আমি অনেকেই দেখেছি, হয় কি বাংলাদেশে তো আজকাল তথাকথিত ইউটিউবাররা তাদের ফলোয়ার বাড়ানোর জন্য এবং একটা নিউজ পেলেই হলো এসে বানিয়ে দিল। আবার কেউ কোনো ইডিয়েট দেখছে আবার পাকিস্তান ভারতের মাঝখানে যুদ্ধের জন্য একদম রেডি। আমার মতামত চাইছে, স্যার পাকিস্তানের যুদ্ধ হলো আপনি কি মনে করেন?
মানে আরে বাপরে বাপ, এক একজনের চেয়ে এক একজন মাতব্বর বিশ্লেষক জ্ঞানী। পাকিস্তানি ভারতের মাঝখানে যুদ্ধ হবে না। নিউক্লিয়ার আণবিক পারমাণবিক বোমা থাকার সুবিধা হচ্ছে যখন দুজনেরই পারমাণবিক বোমা থাকে তখন কেউই এত সহজে যুদ্ধ জানা। এইগুলো হচ্ছে আরেকটা মার দিকে এইগুলা করবে আর কি। আরেকবার মারলে আমি করবো, এই করবো। পাকিস্তান ভারত কখনো খুব বেশি হলে তাদের বর্ডার স্ক্রিমিশেস হবে, তাদের সীমান্তে যেটা সারা জীবন হয়েছে স্বাধীনতার পর থেকে, হাডুডুডু খেলা হবে সীমান্তে, আবার নিজেরা হাডুডুডু করে চলে যাবে বাট তাদের কাশ্মীর ইস্যু, এগুলা মূল ইস্যুগুলা তাদের থেকেই যাবে, এই চলতে থাকবে। আর ভারতের সেই সাহস নাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এর আগেও ভারত করেছে, তাদের রিহার্সাল করতে গিয়ে, যুদ্ধের রিহার্সাল করতে গিয়ে, কারণ ওদের ভারতের সেনাবাহিনী মানেই তো হচ্ছে এই যে অক্ষয় কুমার, ওদের সেনাবাহিনী কিন্তু অক্ষয় কুমার সব সিনেমার মধ্যে হিরো আর কি, বাস্তবে কিন্তু এগুলো হিরো নাই। মনে আছে কি যেন লোকটার নাম ছিল, পাকিস্তানে ধরা পড়লো এক এয়ারফোর্সের এক পাইলট, তাকে পাকিস্তান কি বলে প্যালেস্টাইনিদের মতো, হামাসের মতো পাকিস্তানও কিন্তু তাদেরকে সম্মান করলো, কি বলে যুদ্ধবন্দির মতো সম্মান করলো, স্নেহ করে তাদেরকে মানে আন্তর্জাতিক আইনে সবকিছু করে তাদেরকে ফেরত পাঠালো। যখন সেই ব্যক্তি ভারতের, যখন সেই বিমান বাহিনীর পাইলট যখন পাকিস্তানের প্রশংসা করলো, ভারত তার বিরুদ্ধে চললো নিজের দেশের। প্রদর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারত সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে হাতাহাতি হয়েছে। এটা আপনারা দেখেছেন যে বাংলাদেশের ভেতরে দুজন বিজিবি, দুজন বিএসএফ ঢুকে পড়েছিল এবং বাংলাদেশের এক কৃষককে তারা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। এই সময়ে বিজিবি তাদেরকে ধাওয়া দেয় এবং আটক করে ফেলে। অবশেষে বিজিবি তাদেরকে আসলে নিয়ে আসার চেষ্টা করে, সেই সময়ে বিএসএফেরা তাদের পা পর্যন্ত ধরে। ভারতীয় মিডিয়াগুলো এটাকে অন্যভাবে প্রচার করছে যে বিজিবি বিএসএফকে মারধর করেছে। এরকম উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করতেছে ভারতের পক্ষ থেকে, যাতে বাংলাদেশের সাথে তারা দাঙ্গায় জড়িয়ে পড়ে। তারা নিজের ইচ্ছায় চাচ্ছে বাংলাদেশের সাথে দাঙ্গা করতে। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশের যে সুযোগ সুবিধা শেখ হাসিনা দিয়েছিল, সেই সুযোগ সুবিধা থেকে যেহেতু তারা বঞ্চিত, তারা পুনরায় এটি করতে চাচ্ছে। বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করে ইউনূস সরকারকে হটিয়ে তারা শেখ হাসিনাকে নিয়ে আসার একটা পরিকল্পনা হচ্ছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মেজর দেলোয়ার এবং পিনাক্ষী দাদা। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।